টিপদের বাড়িতে গীতাকে দেখে চমকে গেল মেহেক আর অঙ্কিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পদ্ম বলে, আমি বলছি তো এই সব কিছুর পিছনে ওই কাবিয়া দিদি আছে, কাবিয়াই আছে। কারণ ও স্বস্তিক দাদাবাবুকে মেরেছে আর ও উকিল দিদিমণিকে নিজের কাছে রাখতে চেয়েছিল। কারণ উকিল দিদিমণির বাচ্চাটা হলে বাচ্চাটা ও নিজে লালন পালন করতে চেয়েছে, আর তখনই উকিল দিদিমণিকে ও মেরে ফেলতো ও। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তখনই দেখা যাবে পলয় বলে, আচ্ছা তাহলে কাবিয়া গীতাকে কেন মারলো? তখন মেহেক বলে, না কাকাই, আমার মনে হয় না কাবিয়া গীতাকে মেরেছে, এটার মধ্যে অন্য কোনো কথা আছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ এটার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো কথা আছে। তখন বড়বাবু বলে, আপনারা চিন্তা করবেন না, আমি সবটা দেখছি আর আপনার একটু কোঅপারেট করতে হবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি সব রকম কোঅপারেট করতে রাজি আছি। কারণ আমার ছেলের খুনিকে আমি ঠিক ধরবো। আমার ছেলেকে যে খুন করতে লোক হায়ার করেছিল তাকে তো আমি ছাড়বো না। আর আগে ওই তপন চৌধুরীর সঙ্গে তো দেখা করি, জানি আগে যে কে ওকে হায়ার করেছিল, তারপরে না সবটা বুঝতে পারবো। তারপরে বড়বাবু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, পরে আপনার সঙ্গে কথা হবে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। আমি তো ছাড়বো না, যে এই কাজগুলো করেছে, যে কাজের সঙ্গে জড়িত, তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তখন বড়বাবু বলে, ঠিক আছে। এই বলে চলে গেলে ওইদিকে দিয়া অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে আর ফোন করে বলে, স্যার আমি দিয়া বলছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ বলো দিয়া। তখন দিয়া বলে, স্যার ওই তপন চৌধুরীকে আমি পেয়ে গেছি, তার ঠিকানা আমি পেয়ে গেছি, সে কোন কোর্টের লয়ার তাও জেনে গেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দ্যাটস গুড, এবার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলো, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। তখন দিয়া বলে, ঠিক আছে, ঠিক আছে স্যার। এই বলে অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রেখে দেয় আর বলে, অনেক বড় গেম চলছে, আগে ওই লোকটার সঙ্গে তো দেখা করি, দেখি ওনাকে কে হায়ার করেছিল। তখন এই বলে অগ্নিজিৎ মুখার্জি পলয়কে নিয়ে সেই অ্যাডভোকেট তপন চৌধুরীর সঙ্গে দেখা করতে যায়। তখনই তপন চৌধুরী অগ্নিজিৎ মুখার্জিকে দেখে বলে, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি জানেন আমি কে? তখনই তপন চৌধুরী বলে, হ্যাঁ জানবো না, আপনি একজন অ্যাডভোকেট যার নাম সবাই জানে। আপনাকে কোর্টে এমন কেউ আছে যে চেনে না? এই পর্যন্ত আপনি শুধুমাত্র দুটো কেস হেরেছেন, তাও আবার গীতা অ্যাডভোকেট গীতার কাছে, মানে গীতা এলএলবি, আপনার পুত্রবধূ, যে কিনা এখন মিসিং, তাই তো? তখন এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। তখন বলে, আপনি তো দেখছি আমার খবর সবকিছুই রাখেন। তখনই অ্যাডভোকেট তপন বলে, হ্যাঁ আমি একজন অ্যাডভোকেট হয়ে আর আপনার খবর জানবো না? কি বলছেন, খবরের কাগজে তো সবসময়ই আপনার কথা আমরা শুনতাম, দেখতাম, আর সেটা জানবো না? আর এখন তো জানি, আরো জানি আপনার ছেলে স্বস্তিক মুখার্জি, তাকেও তো গুলি করে খুন করা হয়েছে, তাই না? তখন পলয় বলে, আপনি তো দেখছি আমাদের ব্যাপারে রিসার্চ করেন, তাই তো? তখনই অ্যাডভোকেট তপন চৌধুরী বলে, দেখুন, না না ওরকম কিছুই না, আসলে একজন লয়ার হয়ে আরেকজনের লয়ারের খবর তো জানবোই, আর তাছাড়া আপনি তো মনে হয় এখন কোর্টে যাতায়াত করছেন, তাই তো? তখন অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বলে, সেটা স্বাভাবিক নয়? আমার ছেলে খুন হয়েছে, আমি আপনার কাছে এসেছি একটা কথা জানতে। আপনি আমাকে বলুন, আপনাকে আপনাকে কে হায়ার করেছিল বংশীকে ছাড়ানোর জন্য? আপনি তো বংশীকে ছাড়িয়েছেন, তাই না? তখনই অ্যাডভোকেট তপন চৌধুরী বলে, হ্যাঁ আমি ছাড়িয়েছি। তখনই পলয় বলে, তাহলে বলুন, বলুন আপনাকে কে হায়ার করেছিল বংশীকে ছাড়ানোর জন্য? আপনাকে কে হায়ার করেছে বলুন, বলুন। তখনই অ্যাডভোকেট তপন চৌধুরী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই তখন অভিজিৎ মুখার্জি বলে, কোর্টে বংশীর হয়ে জামিনটা তো আপনিই করিয়েছিলেন, তাই তো? তখনই তপন চৌধুরী বলে, হ্যাঁ আমি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি জানেন জামিন দেওয়ার 12 ঘন্টা পরেই কেউ বংশীকে খুন করেছে? তখন এই কথা শুনে হাসতে থাকে তপন চৌধুরী। তখন পলয় বলে, কি ব্যাপার, আপনি বংশীর খুনের কথা শুনে একটু চোখের পাতাও আপনার কাঁপলো না? একটু আপনি কেঁপে উঠলেন না কেন? তখনই এই কথাতেই তপন চৌধুরী বলে, শুনুন, আমি ক্রিমিনাল লয়ার, আমার না এরকম অনেক কেস হ্যান্ডেল করতে হয়, তাই আমি না এখন সদ্য সদ্য অ্যাডভোকেট হওয়া উকিল নই, আমি কিন্তু পোড় খাওয়া উকিল, তাই আমার চোখের পাতা কাঁপারও কথা নয়, আর আমার ভয় পাওয়ারও কথা নয়। তখনই অভিজিৎ মুখার্জি বলে, তার মানে আপনি এই সব কিছুর সঙ্গে জড়িত আছেন, তাই তো? তাই তো, আপনি এই সব কিছুর সঙ্গে জড়িত আছেন, আপনি জানতেন যে কেউ বংশীকে খুন করবে, বংশীকে খুন করা হবে, তার জন্য আপনি জামিনে তাকে বের করেছিলেন। তখন এই কথা শুনে অবাক হয় তপন চৌধুরী আর বলে, আপনি মুখ সামলে কথা বলুন। তখনই পলয় বলে, মুখ সামলে কথা বলবে মানে? আপনাকে যা বলা হয়েছে ঠিকই তো বলা হয়েছে,
কে কে আপনাকে অ্যাপয়েন্ট করেছিল বলুন? টাকার জন্য তো দেখছি আপনি সবকিছু করতে পারেন। তখন তপন চৌধুরী বলে, শুনুন, আমি না এতটুকু আইন জানি, আমার ক্লায়েন্টের সম্পর্কে আমি কাউকে কোনো ইনফরমেশন দেবো না। আমি বলবো না কে আমাকে অ্যাপয়েন্ট করেছিল বা কার জন্য আমি বের করেছিলাম, জামিন করিয়েছিলাম। আর আমার মুখোমুখি তো এখনো অগ্নিজিৎ মুখার্জি হননি আপনি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মুখোমুখি কখনো হবেও না। যদি কোনোদিনও হন না, তাহলে আপনার কাছে আমি খুলে দেবো কোর্টের মধ্যে। বলে দিলাম, আপনি আমাকে চিনেন না, তার মানে আপনি আপনি সবকিছুর সঙ্গে জড়িত আছেন। তখনই তপন চৌধুরী রেগে যায়, বলে, আপনি আমার চেম্বারে বসে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না। এক্ষুনি আপনারা বেরিয়ে যান, আপনাদেরকে ঘাত ধরে বের করে দিতে পারি। তখন পলয় রেগে গিয়ে তপন চৌধুরী কলার চেপে ধরে আর বলে, কাকে আপনি ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবেন? হ্যাঁ? তখন তপন বলে, কলারটা ছাড়ুন, না হলে আপনার দাদা কিন্তু জানে আমি কি কেস আপনাকে ফাঁসাতে পারি, কত নাম্বার কেস আপনাকে ফাঁসাতে পারি। ছাড়ুন, ছাড়ুন, আমার কলাটা ছাড়ুন। তখনই পলয় রেগে যায়। তারপরে তপন চৌধুরী বলে, আমাকে রাগাবেন না। আমি আমি কার হয়ে কাজ করছি না সেটা আপনার কাছে জিজ্ঞাসা করব না। কলাটা ছাড়ুন। তখনই পলয় কলাটা ছেড়ে দেয়। তারপরে তপন চৌধুরী বলে, বেরিয়ে যান, আমার চেম্বার থেকে এখনই বেরিয়ে যান। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তার মানে এসব কিছুর সঙ্গে আপনি জড়িত আছেন। আপনাকে আমি দেখে নেব আপনাকে আমি। আমার ছেলে খুন হয়েছে, আর তার খুনিকেও খুনিকেও খুন করা হয়েছে। আমি তো ছাড়বো না আমি কাউকে, কাউকে ছাড়বো না আমি, বলে দিয়ে গেলাম। এই বলে চলে যেতে লাগলেই তখনই সেখানে বড়বাবু চলে আসে, আর সে বলে, আপনি এখানে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি এখানে। তারপরে বড়বাবু তপন চৌধুরীকে বলে, শুনুন, আপনি অ্যাডভোকেট হন আর যাই হন, আইনের ঊর্ধ্বে কিন্তু আপনি নন, আপনি আইনের বাইরে নন। তখন তপন চৌধুরী বলে, মানে? তখন বড়বাবু বলে, হ্যাঁ, এখানে বংশী খুন হয়েছে, তার জন্য আপনাকে আমি জিজ্ঞাসাবাদ করব। তারপরে এই বলেই অগ্নিজিৎ মুখার্জি আর পলয়কে বলে, চলুন, আপনি চলুন। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে তপন চৌধুরী কাউকে ফোন করে বলে, হ্যাঁ, একজন একজন এসেছিল, অগ্নিজিৎ মুখার্জি আর তার ভাই, এই বংশীর কেসটা জিজ্ঞাসা করার জন্য, যে আমি কার কথায় তাকে জামিন করিয়েছিলাম। না, আমি কিচ্ছু বলিনি, আমি মুখ খুলিনি, আপনি চিন্তা করবেন না। ওইদিকে দেখা যাবে কাব্যাকে কৃপান এসে খবরটা দেয় যে বংশী খুন হয়ে গেছে। তখন কাব্যা বলে, কি বলছিস তুই? তখনই কাব্যার মা সেখানে আসে, এসে বলে, কি ব্যাপার কাব্যা, কিছু কি হয়েছে কৃপান? কিছু কি হয়েছে? কিন্তু কৃপান আর কাব্যা কেউ কিছু বলে না। তখন কাব্যার মা বলে, কিছু তো একটা হয়েছে, আমার কাছে লুকোবি না, বল কি হয়েছে। কৃপান, তোকে জিজ্ঞাসা করছি, বল কি হয়েছে। তখন কৃপান বলে, মা তুমি বুঝবে না, কিছু হয়নি। তখনই কাব্যের মা বলে, বলতে বলেছি তো, কি হয়েছে। তখন কৃপান বলে, মা, ওই যে বংশী, যে ছেলেটা স্বস্তিককে গুলি করেছিল, তাকে কেউ শুট করে দিয়েছে। তখনই কাব্যার মা বলে, কি বলছিস তুই, শুট করে দিয়েছে মানে? কে শুট করে দিল? তখন কাব্যা বলে, আমিও তো বুঝতে পারছি না। বংশীকে বংশী তো জেলে ছিল, তাহলে ওকে কি করে শুট করে দিল? তখন কৃপান বলে, ওকে জামিনে কেউ বের করেছিল, তারপরে ওকে শুট করে দেওয়া হয়েছে। তখন কাব্যা বলে, কে কে ওকে জামিন করালো, বের করলো কে? তখন কৃপান বলে, অ্যাডভোকেট তপন চৌধুরী। তখন এই কথা শুনে কাব্যা বলে, ওনার সঙ্গে কথা বলতে হবে, ওনাকে কে অ্যাপয়েন্ট করেছিল আমাকে জানতে হবে, এখনই ফোন কর তুই। তারপরেই দেখা যাবে কৃপান কৃপান অ্যাডভোকেট চৌধুরীকে ফোন করে। তখনই দেখা যাবে কাব্যা বলে, আপনি অ্যাডভোকেট চৌধুরী? তখনই অ্যাডভোকেট বলে, হ্যাঁ আমি অ্যাডভোকেট চৌধুরী। তখন কাব্যা বলে, আপনি বংশীকে জামিনে বের করেছিলেন তাই তো? কার কথায় কার কথায় আপনি বংশীকে জামিন করিয়েছিলেন? কে আপনাকে কে আপনাকে অ্যাপয়েন্ট করেছে? বলুন, বলুন, কার হয়ে আপনি কাজ করেছেন? তখনই অ্যাডভোকেট তপন চৌধুরী খুশি হয় আর বলে, আপনি কাব্যা ব্যানার্জি বলছেন তো? তখনই কাব্যা চমকে যায় আর বলে, আপনি কি করে জানলেন আমার নাম, আপনি কি করে জানলেন? তখনই অ্যাডভোকেট চৌধুরী বলে, দেখুন ম্যাডাম, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম, আমি জানতাম আপনি ফোন করবেন, কারণ ওই যে কথায় আছে না, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। তখন কাব্যা বলে, মানে কি বলতে চান আপনি, কি বলছেন আপনি? তখন অ্যাডভোকেট তপন চৌধুরী বলে, শুনুন ম্যাডাম, আমি কার হয়ে কাজ করছি, কার হয়ে ওকে জামিন করিয়েছিলাম, সেটা আপনার কাছে আমি কৈফিয়ত দেব না, তবে আমি জানতাম আপনি ফোন করবেন, আর এখন আমি একদম শিওর হয়ে গেছি, এবার আর কিছু আপনাকে জানতে হবে না। এই বলে তপন চৌধুরী ফোনটা রেখে দেয়। তখন কাব্যা বলে, কৃপান, আমার মনে হয় ফোনটা করা ভুল হয়ে গেছে রে, ওই লোকটা আমার জন্য অপেক্ষা করছিল, ওনাকে যে অ্যাপয়েন্ট করেছিল সে জানতো যে আমি ফোন করব, সেটা জেনে গেছে। না না, আমি বুঝতে পারছি না, কেউ একজন খেলাটা খেলছে, কেউ একজন খেলাটা খেলছে, কে খেলাটা খেলছে আমাকে বের করতে হবে। ওইদিকে দেখা যাবে টিপের টিপের অনুষ্ঠান। তখন সেখানে মেহেক আর অঙ্কিত আসে। তখন সবাই মিলে আনন্দ করতে থাকে। ওইদিকে গীতা লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। এদিকে
সবাই আনন্দ করছে, নাচ গান করছে। তখন দেখা যাবে গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তখনই সেই প্রিয়ঙ্গদার কাজের লোক গীতাকে বলে, এ কি, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন একা একা? আপনি লুকিয়ে কি দেখছেন? তখনই গীতা ভয় পেয়ে যায় আর বলে, আপনি? তখনই লোকটা বলে, হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ভিতরে যাবেন না? তখন গীতা বলে, না, আমার ভালো লাগছে না। এই বলে ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে অ্যাডভোকেট চৌধুরী কাউকে একজনকে ফোন করে। তখনই সে ফোনটা রিসিভ করলে চৌধুরী বলে, আসলে আরেকজনও ফোন করেছিল, ওই কাব্যিয়া ব্যানার্জি। তার মানে আমাদের গেস্টটাই ঠিক। এখানে দুজন দুজন বংশীর খুনের কথা জেনে আমাকে ফোন করেছে। এক হলো অগ্নিজিৎ মুখার্জি, আরেক হলো কাব্যিয়া ব্যানার্জি। এবার যেটা গেস করেছিলেন সেটাই হয়েছে। এবার এবার কি করতে হবে? তখনই সেই পাশ থেকেই অ্যাডভোকেট চৌধুরী বলে, মানে আরেকজনকেও বের করাতে হবে? ওইদিকে দেখা যাবে প্রিয়ঙ্কদা বলে, ওই মেয়েটা কোথায় গেল? তখন স্ত্রী বলে, দিদি, তুমি তো ওই মেয়েটা করে করেই সারাদিন পার করছো, নিজের মেয়ের থেকেও বেশি ওই মেয়েটার কথা ভাবছো। তখনই টিপ প্রিয়ঙ্কদার সামনে এসে দাঁড়ায় আর বলে, শুনুন, আজকে না আপনার মেয়ের বিয়ে, আপনি ওই মেয়েটাকে নিয়ে কেন পড়ে আছেন? তখনই সুমনা বলে, আচ্ছা দিদি, থাক না, আজকে তো তোর একটা শুভ দিন, এসব কথা বাদ দে না। সবসময় কি এসব ভালো লাগে? তখন টিপ বলে, কেন কেন বাদ দেব? উনি নিজের মেয়ের কথা ভাবতে পারছে না। আর তাছাড়া উনি তো আমাকে মেয়ে বলেই মানে না। অথচ রাস্তায় কুড়িয়ে পাওয়া আরেকটা মেয়ের জন্য ওনার আধিক্যতা দেখে আমি আর পাচ্ছি না। আচ্ছা, আপনি আপনি কি একবারও আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে, কাকে আমি বিয়ে করছি, একবারও জানার চেষ্টা করেছেন? তখন স্ত্রী বলে, আচ্ছা দিদি, ও তো ঠিকই বলেছে তো। তখন প্রিয়ঙ্বদা বলে, থাক এসব কথা এখন বাড়াবাড়ি করতে চাইছি না। তখনই মোহিনী বলে, কেন কেন ঠিকই তো বলেছে, ঠিকই তো। ওর কার সঙ্গে বিয়ে হচ্ছে তুমি কি দেখতে চেয়েছো? দেখতে চাওনি তো, তাহলে জবাব দাও। তখন টিপ বলে, কি জবাব দাও? তখন প্রিয়ঙ্বদা বলে, আমি কথাগুলো বললে তুমি সহ্য করতে পারবে না। তখন টিপ বলে, বলো না, কি বলবে তুমি? তখন প্রিয়ঙ্বদা বলে, এই পর্যন্ত তুমি কটা ছেলের সঙ্গে রিলেশন করেছো? তুমি কয়দিন পর পরে এক একটা ছেলের সঙ্গে রিলেশন করেছো? মধ্যরাতে ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় লং ড্রাইভে গেছো, পার্টি করেছো, আর কি কি না করেছো। এখন একটা বাইরের ছেলেকে ধরে এনে বলছো বিয়ে করবে। তাহলে রাস্তার ছেলেকে আবার দেখার কি আছে? তখন এই টিপ বলে, একদম ওকে রাস্তার ছেলে বলবে না, ও আমার ভালোবাসা, আমি ভালোবেসে বিয়ে করছি, বুঝতে পেরেছো? তখন প্রিয়ঙ্বদা বলে, হ্যাঁ, তাই তো তাই তো আমি দেখার প্রয়োজনও মনে করিনি, কারণ ওই ছেলেকে আমার দেখার কোনো ইচ্ছে নেই। তখনই দুজন ঝগড়া করতে থাকে। তখন স্ত্রী বলে, ছি দিদি, তুমি এসব কথা বলছো? ঠিকই তো, মেয়েটার সঙ্গে কার বিয়ে হচ্ছে সে কথা একবারও জানতে চাইলে না? তখনই প্রিয়ঙ্কদা বলে, চুপ কর তো, আগুনে আর ঘি ঢালিস না তোরা, এসব না আর ভালো লাগছে না, ছাড়। ঠিক তখনই কাজের লোক আসলে প্রিয়ঙ্কদা বলে, ওই মেয়েটা কোথায়? তখনই লোকটা বলে, ছিল তো, এখানে লুকিয়ে লুকিয়ে এই অনুষ্ঠান দেখছিল, কিন্তু ভিতরে আসেনি। তখন প্রিয়ঙ্কদা বলে, লুকিয়ে লুকিয়ে দেখছিল মানে? আচ্ছা, আমি দেখছি। এই বলে প্রিয়ঙ্কদা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে মেহেক অঙ্কিতকে বলে, আচ্ছা চলো, এবার আমরা চলে যাই। তখনই অঙ্কিতের কাকু বলে, না না, তোমরা চলে যাবে মানে? তোমরা না খেয়ে কোথাও যেতে পারবে না। তখনই সুমনা বলে, হ্যাঁ, তোমরা না খেয়ে গেলে কেমন দেখায়? আজকে তোমরা না খেয়ে কোথাও যেতে পারবে না। তখনই দেখা যাবে মেহেক মেহেক স্ত্রীকে বলে, আচ্ছা, কোন মেয়ের কথা বললেন আপনারা? তখন তো সবাই অবাক হয়ে মেহেক আর অঙ্কিতের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।